আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ সমাধান করে দিচ্ছি। শুধু চ্যাপ্টার নয়, টপিক ওয়াইজ সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব তার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো এই চ্যাপ্টারে মূলত বড় বড় তিনটা টপিক আছে যেখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। একটা হচ্ছে রিলেটিভিটি, আরেকটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, আরেকটা হচ্ছে তোমার E = mc² বা আইনস্টাইনের সেই ম্যাস এনার্জি কনভার্সন। তো এই চ্যাপ্টারে আরও অনেক টপিক আছে, কিন্তু শর্ট সিলেবাস থেকে ওগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা মূলত এই তিনটা টপিকেই জোর দেব। আর এই তিনটা টপিক থেকে বিগত সালগুলোতে বেশি কোশ্চেন এসছে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা রিলেটিভিটি নিয়ে কথাবার্তা বলবো। রিলেটিভিটির আমাদের এই তিনটা ফর্মুলা আমরা জেনে থাকব। প্রথমটাকে বলা হয় দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা, দ্বিতীয়টাকে বলা হয় কাল দীর্ঘায়নের ফর্মুলা, তৃতীয়টাকে বলা হয় ম্যাস ইনক্রিজিং ফর্মুলা বা ভর বৃদ্ধির ফর্মুলা। তো এই ফর্মুলাটাতে দেখো এল আছে, এল নট আছে, এল আছে, এল নট আছে, টি আছে, টি নট আছে, এম আছে, এম নট আছে। তো তোমাদের এই ম্যাথগুলা ফর্মুলা কিন্তু খুব সহজ। হ্যাঁ, তো তোমাদের ম্যাথ করতে গেলে এল আর এল নট কি, এম আর এম নট কি, টি আর টি নট কি, এগুলো নিয়ে তোমাদের সবথেকে বড় সমস্যাটা হয়। তো আমরা একটা ছোট্ট টিপসের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করার ট্রাই করব। মূলত আমাদের যেটা হয়, এই কথাটা মনে রাখলে আমরা ডিটেক্ট করতে পারবো কোনটা এল নট, টি নট আর এম নট, আর কোনটা এল, টি আর এম। তো যদি নিজেরটা নিজে মাপি তাহলে হবে এল, টি নট, এম নট, আর যদি অন্যেরটা মাপতে যাই তাহলে হবে এল, টি আর এম। ঠিক আছে, এই জিনিসটা কি? ধরো পৃথিবীতে অবস্থান করা একজন ব্যক্তি রকেটে চলমান একজন ব্যক্তির হাতে স্কেল আছে, সেই স্কেলটার দৈর্ঘ্য মাপতে যাচ্ছে। তো তাহলে কি পৃথিবীতে থাকা একজন মানুষ মাতাব্বরি করে আরেকজনেরটা মাপতে যাচ্ছে। হ্যাঁ, তো অন্যেরটা মাপতে যাচ্ছে, তাহলে অন্যেরটার ভ্যালু আমার যেটা আসবে এল দিয়ে আসবে, টি দিয়ে আসবে, এম দিয়ে আসবে। এখন কথা হচ্ছে পৃথিবীতে থাকা যে ব্যক্তি তার হাতেও তো একটা স্কেল আছে, তো সেই স্কেলটার ভ্যালু যদি সে জানে তাহলে সেটা আমাদের এই ক্যালকুলেশনে এল নটের জায়গায় বসবে, বা ঘড়ির ক্ষেত্রে টি নট আর ভরের ক্ষেত্রে এম নট। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন রকেটে থাকা একজন মানুষ যদি পৃথিবীতে থাকা এই মানুষটার হাতের স্কেল মাপতে যায়, সেক্ষেত্রেও কিন্তু রকেটে থাকা একজন মানুষের হাতের স্কেলটা তখন হয়ে যাবে এল নট, টি নট, এম নট, আর পৃথিবীতে থাকা মানুষটার হাতের স্কেলটা কি হয়ে যাবে তখন? রকেটে থাকা মানুষটার কাছে এল, টি, এম। এখন কে মাপতেছে সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। এটাকে বলা হয় অবজারভার যেটা মাপবে সেটাই হচ্ছে কথা। অবজারভারের হাতের যে জিনিসগুলো থাকবে বা অবজারভারের কোঅর্ডিনেট সিস্টেমে ধরলাম এটা হচ্ছে আমাদের অবজারভারের রেফারেন্স ফ্রেম, সেটাতে যেগুলো থাকবে সেটা হচ্ছে নট দিয়ে ডিসক্রাইব করব। আর অবজারভার যেটা ক্যালকুলেশন করছে অবজারভার, সেটা যদি এস প্রাইম ফ্রেম হয় সেটার ভ্যালুগুলো হবে এল, টি আর এম। বুঝাতে পারছি? তো রকেটে থাকা একজন মানুষের, পৃথিবীতে থাকা একজন মানুষের হাতের স্কেল বা সময় বা ভর মাপতে যায়, তখন কিন্তু রকেটে থাকা মানুষটার সারাউন্ডিং তখন মনে হবে যে আমি স্থির আছি, পৃথিবীটাই ভি বেগ নিয়ে উল্টা দিকে যাচ্ছে। কিন্তু পৃথিবীতে থাকা একজনের কাছে রকেটের বেগটা কি মনে হবে? যে রকেট আসলে ভি বেগেই সামনে যাচ্ছে। মানে কে অবজার্ভ করতেছে এটার উপর ডিপেন্ড করবে যে কোনটার ভ্যালু কি হবে। তো ইউজুয়ালি আমরা যেটা দ্বারা ইজিলি বুঝি যে স্থির থাকা অবস্থাতে যেটা মানে সারাউন্ডিং যারটা স্থির বা রেফারেন্স ফ্রেম যারটা স্থির, সেটা হয় এল নট, টি নট আর এম নট। আর ঘটনার সাপেক্ষে যেটা হচ্ছে গতিশীল সেটা হচ্ছে কি এল, টি, এম। এই ব্যাপারটা জটিল লাগলে এই যে পরের দুটো পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়েই তুমি ব্যাপারটাকে বুঝতে পারো বা মনে রাখতে পারো। ওকে, গেল আমাদের সূত্র রেডি। এখানে একটা বোঝার বিষয় আছে, দৈর্ঘ্য সেটা হচ্ছে কি
সংকোচন হয় বা কমে, টাইম আর ম্যাস বা ভর এই দুইটা কিন্তু বৃদ্ধি পায়। এই কথাটা একটু মনে রাখবে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ওকে, আমরা কোশ্চেনে চলে যাই। বলছে যে কোনো বস্তু আলোর বেগে চললে তার ভর কেমন হবে। বস্তুটা যদি আলোর বেগে চলে তাহলে তার ভরটা কেমন হবে। তাহলে আমরা দেখি যে বস্তুটা যদি আলোর বেগে চলে তাহলে আমরা ফর্মুলা কি জানি রিলেটিভিটির, m ইজ ইকুয়াল টু m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই ভি এর জায়গায় যদি আমরা আলোর বেগটা ইনসার্ট করি তাহলে কি হয় দেখি, m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো উপরে নিচে একই জিনিস কাটাকাটি, এটা ভ্যালু হচ্ছে 1, তাহলে কি হবে m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস 1। তো ব্যাপারটা কি, 0, 0কে রুট করলে তো 0ই, তাহলে m নট ডিভাইড বাই 0। দেখলে ব্যাপারটা কি হলো, সামথিং বাই 0, তার মানে কি ইনফিনিটি। তো আমাদের কোনো বস্তু আলোর বেগে চললে তার ভর হবে কি, অসীম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এরপরে কোশ্চেনে যাই। প্রায় ঠিক সেম কোশ্চেন, হ্যাঁ। বলছে যদি একটি বস্তু আলোর বেগে চলে তবে এর দৈর্ঘ্য কি হবে। আগেরটাকে জিজ্ঞাসা করছিল ভর, এবার হচ্ছে কি দৈর্ঘ্য। তো আমরা ফর্মুলা রেডি আছে, ফর্মুলাটা হচ্ছে L ইজ ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এগেইন আমরা যদি ফর্মুলাতে বসিয়ে দিই 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানেও কিন্তু আমাদের কি শূন্য চলে আসবে, 0 ইন্টু L নট, আলটিমেটলি 0 দ্বারা গুণ করলে সব কিছুর অ্যান্সার হয় 0। তাহলে এইটার অ্যান্সার কিন্তু আমাদের 0 হবে। ভর বলতেছে না দৈর্ঘ্য বলতেছে না সময় বলতেছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারি। আচ্ছা, তারপরটা কি বলছে, বলছে যে আলোর বেগে চলমান একটি মিটার স্কেলের দৈর্ঘ্য, ঠিক সেম জিনিস, আলোর বেগে চলতেছে একটি মিটার স্কেল, তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। বাট ঠিক এক্স্যাক্টলি আগেরটাই কিন্তু আমাদের ফর্মুলা ডাজন্ট ম্যাটার, এল নট রুট ওভার আলোর বেগে যেহেতু চলতেছে ভি এর ভ্যালু সি হয়ে গেছে, সো এখানেও এই একই জিনিস প্রডিউস করবে, এল নট ইন্টু 0, আলটিমেটলি 0ই হবে, মিটার স্কেল হোক আর সেন্টিমিটার স্কেলই হোক। ঠিক আছে, তারপরেরটা, হ্যাঁ, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 0.6 সি বেগে নিক্ষেপ করা হলো। এই বেগটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বেগটা কত, 0.6 সি। তোমাদের আমি একটা শর্টকাট ফর্মুলা শেখাবো যেটা দিয়ে তুমি দেখেই বলে দিতে পারবা অ্যান্সার কি হবে। ঠিক আছে, ওয়েট, 0.6 সি বেগে নিক্ষেপ করা হলে একজন স্থির দর্শকের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে। আচ্ছা, তার মানে অবজারভারের কাছে এর দৈর্ঘ্য কত মনে হবে। ওকে, আর মিটার স্কেল বলছে, তার মানে তার হাতেরটা হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে এল টাই বের করতে চাচ্ছে, কারণ চলমানটা আমরা পৃথিবীতে থাকা একজন অবজারভার মাপছি। তাহলে এল ইজ ইকুয়াল টু এল নটের ভ্যালু দেওয়া আছে মিটার স্কেল, তাহলে 1 আর কি, হ্যাঁ। তো রুট ওভার 1 মাইনাস বেগটা দেওয়া আছে 0.6 সি, তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, 0.6 হোল স্কোয়ার আসবে। ওকে, আমরা যে এত লং ক্যালকুলেশন করতেছি, লং ক্যালকুলেশন করা লাগবে না, একটা ট্রিক শিখিয়ে দেবো তোমাদের। আচ্ছা, তাহলে আমরা একটু 0.6 লেখা হবে 6 ডিভাইড বাই 10, হ্যাঁ, তার হোল স্কোয়ার। ডিটেলস করে করে দেখাচ্ছি যারা একটু ক্যালকুলেশনে কাঁচা তাদের জন্য, বাট আয়ত্তে চলে আসলে এগুলা তোমাদের কাছে ইজি মনে হবে। 36 ডিভাইড বাই 100, তাহলে ফার্দার কি হবে, ফার্দার হবে লসাগু করলে 100 মাইনাস 36, অতএব রুট ওভার 64 ডিভাইড বাই 100। ওকে, তাহলে 64 ডিভাইডেড বাই 100 এর ভ্যালু আমার কত হবে, 64 ডিভাইডেড বাই 100 এর ভ্যালু হবে, আমি যদি রুট করে দেই তাহলে 64কে কি লেখা যায় 8 স্কোয়ার, আর 100কে লেখা যায় 10 স্কোয়ার। তাহলে আমাদের রুট করে দিলে হবে 8/10, 8/10 এর ভ্যালু কত, 0.8। আচ্ছা, রুটের ভিতরে যে হিসাবটা খেয়াল করো, সেটা কিন্তু অ্যান্সার আসলো 0.8, যখন বেগ ছিল কত, 0.6 সি। ওকে,
তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু এই অ্যান্সারটা তোমাদেরকে মনে রাখতে বলবো। তাহলে বেগ যখন হয় 0.6c, তখন আমাদের রুটের ভিতরের হিসাবটা হয়ে যায় কত, 0.8। তো এটাকে এইভাবে মনে রাখা যায়, 0.6কে যদি 100% করি 60%, আর 0.8কে যদি আমরা 100% করি তাহলে হবে যায় 80%। তাহলে বেগ যখন 60% অফ আলোর বেগ, তখন অ্যান্সার হয়ে যায়, রুটের ভিতরে ক্যালকুলেশন হয়ে যায় 80%। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে সি। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা দেখি। বলছি যে একটি ট্রেন আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের কত হবে? অর্ধেক হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে দৈর্ঘ্য সংকোচন হয়, তাহলে অর্ধেক হবে, ভালো কথা। এটা বুঝে যাচ্ছে, এল এর ভ্যালু এল নটের অর্ধেক হয়ে যাবে। তাহলে এল নট ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভিটাই চাইছে, তো আমরা এল নট কাটি, তাহলে চলে আসলো হাফ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তাহলে আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই, 1/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এই পাশে যদি আমরা নিয়ে নিই, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1/4 মাইনাস 1, অতএব 4 মাইনাস 1। তাহলে চলে আসলো কত? চলে আসলো 3/4 ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমি যদি সি স্কোয়ারকে ওই পাশে নেই আর রুট করে দিই, তাহলে 3/4 সি স্কোয়ার, তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে রুট 3/2 সি। এই ভ্যালুটাও তোমরা মনে রাখবে। তাহলে আমাদের বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায়, তখন বেগ হয় রুট 3/2 গুণ আলোর বেগের। ঠিক আছে, এই যে ম্যাথ দুটো করলাম, এই ম্যাথ দুটার অ্যান্সার খুবই ইম্পর্টেন্ট। তোমরা পরবর্তী ম্যাথগুলোতে এগুলার ইউজ আমরা করব, আমরা দেখবো যে এগুলা কাইন্ড অফ শর্টকাটের মতো। হ্যাঁ, এখন আমরা কাল দীর্ঘায়ন রিলেটেড কিছু ম্যাথ সলভ করব। একই সাথে আমাদের জানা থিওরিগুলো, আমরা দুইটা জিনিস মনে রাখতে বলছিলাম, সেই দুইটা জিনিস তোমাদের মনে আছে কিনা সেটা আমরা একটু দেখব। তো আমরা সেই শর্টকাটগুলো কীভাবে ইউজ করতে পারি, আমরা সেটা এখানে দেখার ট্রাই করব। তো বলছে যে 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী বা অ্যাস্ট্রোনট মহাকাশযানে বা স্পেসশিপে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ভ্রমণ করে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফিরে এলে তার বর্তমান বয়স কত সেটা জানতে চাইছে। তাহলে এখানে আমাদের একটা অ্যাস্ট্রোনট রকেটে চড়ে আমাদের 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে আর কি। তো বলছে যে আচ্ছা, যখন লঞ্চ হয়নি, রকেট যখন যায়নি, তখন যখন সে পৃথিবীতে ছিল, হ্যাঁ, যখন সে পৃথিবীতে ছিল তখন তার বয়স ছিল 25 বছর। এটা কিন্তু মানে যাত্রা শুরু করার আগের অবস্থা। তো এটা কিন্তু আমাদের এইখানে কাউন্ট হবে না, মানে আমাদের চলমান অবস্থাতে এই 25 বছর আমাদের কনসার্ন না আর কি। তো যাই হোক, এটা আগে ইনফরমেশন দিয়ে রাখছে আর কি। যাই হোক, তো একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ভ্রমণ করতেছে পৃথিবীর হিসেবে, অর্থাৎ পৃথিবীর ক্যালেন্ডারে। হ্যাঁ, পৃথিবীর ক্যালেন্ডার ধরে বা পৃথিবীতে একজন অবজারভার বসে আছে তার হিসেবে 30 বছর পর ফিরে আসছে। তাহলে তার বর্তমান বয়স কত? এখন তার বর্তমান বয়স কত এখানে একটু হিডেন আছে, যে তার নিজের বর্তমান বয়স কত তার নিজের সাপেক্ষে। এখন পৃথিবীতে থাকা একজন মানুষ মাতাব্বরি করে রকেটে থাকা একজন মানুষের হিসাব নিকাশ করতে গেছে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে আমাদের টি। আর এই টির ভ্যালুই পৃথিবীতে থাকা একজন মানুষ মাতাব্বরি করে যখন হিসাব করতে গেছে, তাহলে টির ভ্যালুটাই সে পাইছে হচ্ছে 30 বছর। সে ক্যালেন্ডার ধরে ধরে দেখছে যে সে কত বছর পর ফিরে আসলো। ঠিক আছে, তাহলে এই রকেটে সে কত বছর অতিবাহিত করছে এই অ্যাস্ট্রোনট, তার নিজেরটা কিন্তু সে নিজে জানে না। তার মানে টি নটটাই এখানে আননোন, আমাদের ভি দেওয়া আছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলছিলাম, তখন যখন 0.6 সি বেগে থাকে তখন রুটের ভিতরে ক্যালকুলেশনের ভ্যালু হয় 0.8, মনে আছে? তো দেখো 1.8 × 10⁸ এটা কিন্তু 0.6 সি,
বিশ্বাস হচ্ছে না তো, এটা আমরা দেখি। 1.8 ইন্টু 10⁸ এটা আলোর বেগের 0.6c গুণ। হ্যাঁ, তো উপর নিচে যদি আমরা আলোর বেগ দ্বারা গুণ করি, তাহলে এখানে ধরো আলোর বেগটা লিখে ফেললাম। তো 10⁸ কাটাকাটি, এখানে দশমিকটা তুলে দিলে নিচে একটা 10 দ্বারা গুণ হয়ে যাবে, 3 6 18। তাহলে কি পড়ে থাকলো 6/10 ইন্টু সি, আর 6/10 ইন্টু সি মানে কত 0.6c। তার মানে এটা আলটিমেটলি 0.6c দেওয়া আছে। তো এইটার জন্য আমাদের রুটের ভিতরে যে হিসাবটা 1 - v²/c², সেটা কিন্তু আমরা জানি, একটু আগে আমরা ম্যাথে দেখে আসছি, এটার ভ্যালু হয় 0.8। ওকে, তাহলে আমাদের হিসাব তো তাহলে আরও সহজ হয়ে গেল। তাহলে এখন আমরা জাস্ট বের করে ফেলবো। তাহলে আমাদের টির ভ্যালুটাই দেওয়া আছে, টি নটটাই আমাদের লাগবে √1 - v²/c²। ওকে, তো টির ভ্যালু দেওয়া আছে আমাদের 30 বছর পর ফিরে আসছে। টি নটটা চাই, তো এটা এই পাশে গুণ হয়ে যাবে, তো এটার ভ্যালুই তো আমরা জানি 0.8 = টি নট। তো টি নটটা কত আসতেছে আমরা দেখি, 30 ইন্টু 0.8 কে লেখা যায় 8/10। তাহলে 10 দ্বারা যদি 30 কাটাকাটি করি, তাহলে আমাদের আসবে 3 8 24। তাহলে রকেটে অ্যাকচুয়ালি সেই অ্যাস্ট্রোনটটা 24 বছর পার করছে, বাট পৃথিবীতে থাকা একজন অবজারভার, এই যে এখানে পৃথিবীর উপর বসে আছে অবজারভার, তার কাছে মনে হয়েছে 30 বছর পর ফিরে আসছে পৃথিবীর ক্যালেন্ডার হিসাবে। যাই হোক, তাহলে তার বর্তমান বয়স কত, সে 25 হিসাব করে গেছিল, আর এখন সে অতিবাহিত করছে 24। তাহলে 24 প্লাস 25 বছর, যেটা কিনা আমাদের হবে 49 বছর। তো এটা আমাদের অ্যান্সার, সি নাম্বারটা এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখলে তো শর্টকাটটা কিভাবে ইউজ করলাম। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে বেগ যদি এরকম 6c থাকে, হ্যাঁ 0.6c থাকে, তাহলে আমরা ডিরেক্টলি এই রুটের ভিতর ক্যালকুলেশন করার দরকার নেই, ডিরেক্টলি 0.8 বসায় দিতে পারবো। তো এখানে একটু জিনিস বুঝার আছে যে ভাইস ভার্সা কাজ করে কিভাবে। তোমার বেগ যখন 0.6c, তখন তোমার রুটের ভিতরে যে ক্যালকুলেশন, সেটার ভ্যালু আসবে 0.8। এখানে কিন্তু সি নাই, বুঝছো ব্যাপারটা। আবার বেগ যখন, এটা ভাইস ভার্সা কাজ করে, বেগ যখন 0.8c, তখন এই রুটের ভিতরে যে হিসাবটা সেটা হয় 0.6। এই পার্থক্যটা বুঝছো, মানে আন্দাজে বসায় দিও না। তো এটা হচ্ছে একটা শর্টকাট আমাদের, এটা আমরা ইউজ করলে আমাদের এই রুটের ভিতরে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে তো তোমাদের গ্যাঞ্জামটা লাগে, এই ক্যালকুলেশনের ভ্যালুটা আমরা ডিরেক্টলি জেনে ফেললে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমার মাথায় রেখো। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলছিলাম যে ওই ম্যাথটাতে দৈর্ঘ্য তোমার অর্ধেক হয়ে গেছিল, তখন তোমার বেগ আসছিল √3/2 ইন্টু সি। এখন দৈর্ঘ্য কিন্তু কমে, আর বাকি দুইটা টি বাড়ে, ম্যাস বা ভর বাড়ে। তাহলে দেখো এইখানে আমাদের ওই ল খাটিয়ে আমি এটা দেখো বলে দিচ্ছি, এটার অ্যান্সার হবে √3/2c। কিভাবে বুঝলাম তোমাদের সেটা শিখাচ্ছি, দেখি অ্যান্সার বলে দাও, এগুলো ম্যাথ করা লাগে না। দেখো কি বলছে, একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিন কাল যেহেতু দীর্ঘায়িত হয়, তাহলে দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু 2 × 2 = 4। তার মানে এখানে দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তো তাহলে দ্বিগুণ হয়ে গেলে আমাদের অ্যান্সার হবে √3/2c। যেমন দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে, মানে দৈর্ঘ্য কমে যাওয়া যে হারে, সেই হারে কিন্তু বেড়ে গেছে আবার কি সময়, বা ভর বাড়লেও সেমটাই হবে। এখন বিশ্বাস যদি না হয়, এখন আমি করে দেখাচ্ছি যে আসলে এটাই হয়। হ্যাঁ, তো আমরা তাহলে কি, আমাদের ফর্মুলা হচ্ছে t = t0 √1 - v²/c²। ওকে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে 4 হয়ে গেছে, এটা হচ্ছে 2,
রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা থেকেই তো আমাদের বের করা লাগবে। আচ্ছা সেটাই আমরা করি। তাহলে দুইটা এই পাশে চলে আসলে তাহলে হয়ে যাবে 4/2 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এটা কাটাকাটি করলে 2, তাহলে আমি যদি উল্টিয়ে দিই, উল্টিয়ে দিলে যে কাজটা হবে 1/2 চলে আসবে, আর এটা চলে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, উপরে চলে গেল। তাহলে বর্গ করে দিই, বর্গ করলে কি হবে, বর্গ করলে আমাদের হবে 1/4, আর এখানে হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো আগের যে ক্যালকুলেশন যা করলাম হুবহু সেটাই আসতেছে। তাহলে আমাদের যে কাজটা হবে, আমি 1/4 কে ওই পাশে পাঠিয়ে নিব, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1/4, ক্যালকুলেশন করি 4 হচ্ছে 3। ঠিক আছে, তো তাহলে আমরা যদি সি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/4 সি স্কোয়ার, রুট করে দিলে ভি ইজ ইকুয়াল টু √3/2 ইন্টু সি। দেখলে তো, এটাই আসলো। ঠিক আছে, তাহলে এইটাও আমরা একটা শর্টকাট হিসেবে জেনে নেই। আমাদের শর্টকাটটা আমি বলে দিই, শর্টকাটটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায়, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে সময় দ্বিগুণ এবং ভরও যদি দ্বিগুণ হয়, ঠিক আছে, তখন আমাদের বেগ আসলে √3/2 ইন্টু সি হয়। ঠিক আছে, তাহলে আর এত কষ্ট করে ম্যাথ করা লাগবে না, ডিরেক্ট বসিয়ে দেওয়া যাবে অ্যান্সার। ওকে, তারপরে একটা কোশ্চেন আছে, বলছে যে একটি মেসন কণার গড় আয়ু দেওয়া আছে, মানে টি নটটা দেওয়া আছে, একটি কণা 0.85 সি বেগে গতিশীল হলে তবে এর গড় আয়ু কত হবে, মানে গতিশীল অবস্থার সময় চাইছে, টি নট দেওয়া আছে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন কথা হচ্ছে বেগটা কিন্তু 0.85, তার মানে প্রায় 0.8 সির মতো, কিন্তু তো 0.8 সি থাকলে একটু বেশ কম হবে, সমস্যা নাই। তো আমরা এইটার ভ্যালু কিন্তু হবে আমার 0.6। ওকে, তো এই বুদ্ধি আমরা এখানে খাটিয়ে ওটার কাছাকাছি একটা অ্যান্সার আনতে পারলেই আমাদের এমসিকিউ করা হয়ে গেল। 5 এর জন্য আসলে অত ভ্যারি করবে না। আচ্ছা আমি করে দেখি, তাহলে টিটাই চাইছে, টি নটের ভ্যালু দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু হবে, টি নটের ভ্যালু দেওয়া আছে 3 × 10⁻⁸ ডিভাইড বাই, তো এটার ভ্যালু হবে 0.6 এই ক্যালকুলেশনের হিসাবে 0.6, আর 0.6কে আমি দশমিক তুলে দিই, লেখা যাবে কি, দশমিক তুলে দিলে এখানে একটা আমার উপরে 10 দ্বারা গুণ হয়ে যাবে। ওকে, ভালো কথা। তাহলে 6 দ্বারা যদি 3 কাটাকাটি করি, তাহলে 1/2, 2 দ্বারা যদি 10 কাটাকাটি করি 5, তাহলে 5 × 10⁻⁸ প্রায় এরকম একটা অ্যান্সার আমাদের হবে। দেখি 5 এর কাছাকাছি কোনটা আছে, 5 এর কাছাকাছি একমাত্র একটা অ্যান্সারই আছে, এই নাম্বারটা, এটাই হবে আমাদের অ্যান্সার। একটু যে বেশি আসছে এটা হচ্ছে ওই যে 0.85 একটু এক্সট্রা ছিল, ওইটার জন্য এই ভ্যারিয়েশনটা হয়েছে। দেখলা, মানে শর্টকাট দিয়েই জাস্ট ম্যাথটা সলভ করা গেল, অত ঝামেলা হলো না আর কি। আচ্ছা তারপরটা দেখি, এইবার হচ্ছে বলছে একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 3 দিন। হ্যাঁ, এখানে আবার দ্বিগুণ হয়নি, তার মানে এখানে শর্টকাট ইউজ হবে না, এটা আমাদের ইলাবোরেটলি করেই দেখতে হবে। ঠিক আছে, তাহলে বলা আছে টি ইজ ইকুয়াল টু টি নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভ্যালু দেওয়া আছে। তো আমাদের টির ভ্যালু দেওয়া আছে 3, টি নটের ভ্যালু দিচ্ছে 1। আচ্ছা এখানে সেকেন্ড কনভার্সনের দরকার পড়ে না, কারণ উপরে নিচে একই জিনিস থাকলে একক কাটাকাটি চলে যায়, সো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, একক নিয়ে তোমরা প্যারা খাবা না, একক আবার কনভার্ট করতে গেলে ঝামেলায় পড়বা। ঠিক আছে, একক এখানে মুখ্য বিষয় না। 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা ভালো কথা, তো আমরা ভিটা বের করবো তো। আচ্ছা তাহলে 3/1 ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই জিনিসটা আসলো, তাহলে উল্টিয়ে দিই আমরা, উল্টিয়ে দিলে 1/3 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এগেইন
তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করি। তাহলে স্কোয়ার করে দিলে 1/9 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো ওই পাশে চলে গেলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকলে 1 মাইনাস 1/9 চলে আসে, লসাগু করলে 8/9 আসে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো ভি স্কোয়ারে 8/9 ইন্টু সি স্কোয়ার। এখন উভয় পক্ষে যদি আমি রুট করি, ভি ইজ ইকুয়াল টু হবে 8 এর রুট কিন্তু আমরা জানি 2√2, 8 কে রুট করলে 2√2 পাওয়া যায়, 9 কে রুট করলে 3, আর সি কে রুট করা হয়েছে তার মানে সি, আর সি এর ভ্যালু কত 3 ইন্টু 10⁸। তো 3 3 কাটাকাটি চলে গেল, তাহলে 2√2 ইন্টু 10⁸। তো 2√2 ভ্যালু হচ্ছে, এটা তোমরা জেনে রাখবা, এগুলা ক্যালকুলেশন লাগে, এগুলা মান মুখস্থ রাখতে হবে, 2.83 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটাই হবে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা। ওকে, তাহলে দেখলা শর্টকাট জানলে, বুঝে শুনে ইউজ করতে পারলে আসলে আমাদের ম্যাথে অনেক সময় বাঁচানো যাবে। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থিওরিটিক্যাল কিছু এমসিকিউ। আমাদের বইতে অনেক কিছু থিওরি লেখা আছে, সেটার উপর ভিত্তি করে আমরা কতটুকু বুঝতে পারছি সেটার উপর ভিত্তি করে আমাদের কিছু এমসিকিউ আমরা সলভ করে ফেলবো। তো কোশ্চেন বলছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব? আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ রিলেটিভিটিতে আমাদের দুইটা পোস্টুলেট ছিল, দুইটা স্বীকার্য ছিল। সেখানে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আলোর বেগ সি কনস্ট্যান্ট, সেটা যে কোনো রেফারেন্স ফ্রেমে, ঠিক আছে, আলোর দ্রুতি কনস্ট্যান্ট, আর বাকি চেঞ্জ হতে পারে, সময় চেঞ্জ হতে পারে, ভর চেঞ্জ হতে পারে, বেগ চেঞ্জ হতে পারে, বেগ তো চেঞ্জ হতেই পারে, বাট কনস্ট্যান্ট কিন্তু কি আলোর দ্রুতি কনস্ট্যান্ট রেখেই আমাদের সব কিছু প্রুফ করা হয়েছে। তো এটা আমরা যদি ওই স্বীকার্য দুটা পড়ি তাহলে আমরা জানতে পারবো। আরেকটা স্বীকার্য ছিল তোমার কাঠামোগত স্বীকার্য। তারপর একটা মাইকেলসন মর্লির পরীক্ষার ফলাফল কি? মাইকেলসন মর্লি প্রুফ করছিল যে ইথার নামে কোনো মাধ্যম আসলে নাই। আগে মনে করা হতো যে ইথার নামে কোনো মাধ্যম আছে যেটার মাধ্যমে আলো পাস করে, কিন্তু আমরা পরবর্তীতে মাইকেলসন মর্লি প্রুফ করে দেখছে যে ইথার নামে কোনো মাধ্যম নাই, অ্যাকচুয়ালি আলো শূন্য মাধ্যমে পাস করতে পারে। তারপর একটা কি বলছে যে আলো কণা ও তরঙ্গ উভয় ধর্ম কোনটির সাহায্যে ব্যাখ্যা করা যায়? আলোর কণা এবং তরঙ্গ ধর্ম কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখানে অ্যান্সারটা ভুল আছে, ডিটা হবে না। কোয়ান্টাম তত্ত্ব অ্যাকচুয়ালি আইনস্টাইন ফোটন কণা হিসাবে আর একই সাথে ওয়েভ কোয়ান্টাম প্যাকেট আকারে, এনার্জির প্যাকেট আকারে, দুইটাই আসলে অ্যাকচুয়ালি কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে প্রমাণ করছিল আইনস্টাইন, ঠিক আছে। ওকে, তারপরটাতে এক্স রের ধর্ম নয় কোনটি? এক্স রের ধর্ম, আচ্ছা, জীবন্ত কোষকে এক্স রে ধ্বংস করতে পারে, এটি এক্স রের ধর্ম, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এটি বিদ্যুৎ চুম্বকীয় আট তরঙ্গ, হ্যাঁ, এক্স রে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর ভেদন ক্ষমতা অত্যাধিক, হ্যাঁ, এক্স রে খুব ভালো ভেদন করতে পারে। বর্ণালী মাপক যন্ত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়, এটাই হবে আমাদের অ্যান্সার, যে বর্ণালী মাপক যন্ত্রে লেজার রশ্মি হিসেবে ব্যবহৃত হয় না এক্স রে, ঠিক আছে। তারপর একটা গামা রশ্মির ধর্ম নয় কোনটি? এই যে গামা রশ্মি, আলফা রশ্মি, তারপর বিটা রশ্মি, এগুলোর ধর্মগুলো পড়বা, এগুলো থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। গামা রশ্মি কাইন্ড অফ ফোটনের মতো, ঠিক আছে, সিমিলার টু ফোটন। তো দেখি আমরা কি বলছে, গামা রশ্মির ধর্ম নয়, তার মানে গামা রশ্মির ধর্ম হওয়া যাবে না। আচ্ছা, গামা রশ্মির কোনো চার্জ নেই, ফোটনের চার্জ নেই, গামা রশ্মির কোনো চার্জ নেই, এটা আমাদের অ্যান্সার হবে না। গামা রশ্মি অ্যানায়ন ক্ষমতা আছে, হ্যাঁ, গামা রশ্মি অ্যানায়ন করতে পারে। গামা রশ্মির কোনো ভর নেই, হ্যাঁ, গামা রশ্মি ওই রকম ফোটনের ভর নেই, গামা রশ্মির রেস্ট মাস নেই। আসলে গামা রশ্মি ঋণাত্মক চার্জ বহন করে না, গামা রশ্মির কোনো চার্জ নেই, গামা রশ্মি চার্জবিহীন। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, ফোটন কণিকা কি হবে? ধনাত্মক চার্জযুক্ত নাকি ঋণাত্মক চার্জযুক্ত নাকি বিদ্যুৎ নিরপেক্ষ? হ্যাঁ, চার্জবিহীন। আচ্ছা, কোনটি সঠিক নয়? আচ্ছা, এটা কি বলছে যে আমাদের ভুলটা বের করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রয়োগে ফোটনকে চার্জিত করা সহজ, হ্যাঁ, ফোটনকে তো চার্জিত করা পসিবল না, তো এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই সঠিক।
আর বাকিগুলো পড়ার দরকার নাই, যেহেতু এমসিকিউ একটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরটা কি বলছে, কোনটি ফোটন কণার বৈশিষ্ট্য নয়? ফোটন কণার বৈশিষ্ট্য নয়, আচ্ছা 4-0 এটা বৈশিষ্ট্য, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এটি আলোর বেগে চলে, হ্যাঁ ফোটন আলোর বেগে চলে, এটাও আমাদের অ্যান্সার হবে না। ফোটন কণার ভর 0 কিন্তু রেস্ট মাস 0, তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না। ফোটন কণার বৈশিষ্ট্য নয় বলছে, হ্যাঁ ভরবেগ কিন্তু 0 না, ফোটন কণার রেস্ট মাস 0, বাট ফোটন কণা যদি একটা বেগে থাকে তখন তার কিন্তু ভর থাকে, এবং ভরবেগ, তাহলে ভর থাকলে ভরবেগ 0 হবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, সি হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরটা কি বলছে, বলছে কোন কণার ভর 0, কোন কণার ভর 0, সরি কোন কণার, ফোটনের ভর 0, রেস্ট মাস 0। ওকে, এটা আমাদের হয়ে গেল। তারপরটা বলছে যে আলো ফোটনের সমষ্টি, এইটি প্রমাণ করা যায়, একটি দিয়ে প্রমাণ করা যায় কোন পরীক্ষণ থেকে? হ্যাঁ আইনস্টাইন এটা প্রমাণ করছিল যে ফোটন কণা দ্বারাই আলো হচ্ছে সৃষ্টি, এটা আইনস্টাইনের থিওরি, আইনস্টাইন করছিল কি আলোক তড়িৎক্রিয়া। আচ্ছা, তারপরে একটা একটু ব্ল্যাক বডির রিলেশন, তোমরা জানো এই চ্যাপ্টারে একটা ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তুর একটা পার্ট আছে, ওইটা থেকে কোশ্চেন করছে। তো আদর্শ ব্ল্যাক বডি যেগুলা, সেগুলো হচ্ছে আলো অ্যাবজর্ব করে ফেলে, 100% অ্যাবজর্ব করে, ঠিক আছে, রিফ্লেক্টও করে না, ট্রান্সমিটও করে না, মানে পাসও করে দেয় না, হ্যাঁ এটা ট্রান্সমিট, আর যে রিফ্লেক্ট করে এটা হচ্ছে আর পুরাটাই অ্যাবজর্ব করে ফেলে সেটা হচ্ছে এ। তো আমাদের ইকুয়েশন আছে একটা, এ প্লাস আর প্লাস টি ইজ ইকুয়াল টু, আমাদের এই ডি নাম্বারটা অপশনটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ আরও 0, কারণ রিফ্লেক্ট করে না, ট্রান্সমিটও করে না, 0, তাহলে এর ভ্যালু হচ্ছে কি আমার এখানে 1, যেটা হবে এটা 1 হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বাকিগুলো হবে না, কারণ দেখাচ্ছে এখানে বাকিগুলো আসলে হওয়ার পসিবিলিটি নাই। কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এই কন্ডিশনই আমাদের বইপত্র যদি আমরা পড়ি এটা জানবো, ঠিক আছে। তারপর এটা কি বলছে, ইলেকট্রন ভোল্ট কিসের একক, ইভি কিসের একক? তো ভোল্ট শেষে দেখে অনেকেই ভোল্টেজের একক বা এরকম বিভবের একক মনে করতে পারে, দেখো ফার্স্টেই বিভব লিখে রাখছে, তো বিভব কিন্তু হবে না, কারণ কি, কারণ হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ই চার্জ ইন্টু ভোল্টেজ, হ্যাঁ কিউ ইন্টু ভি, এটা আমরা স্থির তড়িৎ থেকে দেখছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, এটা হচ্ছে কাজের একক, ঠিক আছে, আর কাজ আর শক্তি কি একই জিনিস, জুল, ঠিক আছে, সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তারপরটা কি বলছে, তারপরটা বলছে একই কোশ্চেন, ইলেকট্রন ভোল্ট কিসের প্রতীক? হ্যাঁ ইলেকট্রন ভোল্ট কাজ বা শক্তির প্রতীক। ওকে, এখন আমরা ফোটন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, ফোটনের এনার্জি রিলেটেড মূলত। আমরা তো এই ফর্মুলা দেখছি, ই ইজ ইকুয়াল টু এইচ এফ, বা এটাকে অনেকে এইচ নিউ দিয়ে বোঝায়, কিন্তু নিউ হোক আর এফ হোক, এই দুইটা জিনিস আসলে যেটা মিন করতেছে ওই যে ফোটনটা আছে তার কি ফ্রিকোয়েন্সি। ওকে, তো ই ইজ ইকুয়াল টু এইচ এফ, হ্যাঁ, তো এখন আমরা কিন্তু আবার জানি যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, হ্যাঁ ওইখান থেকে এফ ইজ ইকুয়াল টু বলা যায় সি বাই ল্যামডা, ঠিক আছে, তো ওইটাই জাস্ট আমি যদি এখানে ইনসার্ট করি তাহলে আমাদের ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে কি, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, হ্যাঁ, তো এটাই হবে আমাদের আনসার, ডি নাম্বারটা, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ওকে, তারপরেরটা কি বলছে 13 নম্বর, 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ফোটন কোন শক্তি বহন করে? একটু আগে যে সূত্রটা আমরা লিখলাম, ই ইজ ইকুয়াল টু এই সি বাই ল্যামডা, ওইখানে জাস্ট ল্যামডার ভ্যালু বসাই দিব, আর সবগুলো জানা কনস্ট্যান্ট আলোর বেগ, কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তাহলে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আলোর বেগ, আর নিচে ওরা দিছে হচ্ছে 3000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 অ্যাংস্ট্রম, মানে কিন্তু এটাই। আচ্ছা গেল, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, একটু আমাদের ক্যালকুলেশন করা লাগবে, এটা ক্যালকুলেটর ছাড়াই আসলে হাতে কলমে করা যাবে। আমাদের এখানে যেটা হবে যে 10 টু দি পাওয়ার 8 আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 34 আছে, হ্যাঁ, তাহলে মাইনাস 34 থেকে যদি
প্লাস হয় 10⁻8, 10⁻−34 এর সাথে প্লাস হলে হবে 10⁻−26, 6.63 ইন্টু 10⁻−26। ওকে, আর নিচে আছে, আমি এটা এইভাবে লিখি 3 ইন্টু 10⁻3 ইন্টু 10⁻−10। হ্যাঁ, তো 10⁻10 যদি আমি উপরে নিয়ে যাই তাহলে যোগ হয়ে যাবে, 10⁻, যোগ হয়ে গেলে 10⁻10 যদি যোগ হয় -26-এর সাথে তাহলে হয়ে যাবে 16। আচ্ছা, নিচে এটা রাখলাম 10⁻3 আর 6.63 ইন্টু 10⁻, তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি, এটা একবারই করা যায়, 10⁻−16, 10⁻16 আর নিচের 10⁻−3 এটা উপরে চলে গেলে এখানে হবে 10⁻−9। ঠিক আছে, তো আর এখানে আমি একটা 3 মিস করছিলাম, যে এই 3টা কিন্তু ছিল আসলে, অ্যাকচুয়ালি এই যে 3টা, এখানে 3টা হবে, তো এই 3 আর এই 3 কাটাকাটি চলে যাবে, তাহলে পরে থাকবে কি 6.63 ইন্টু 10⁻−19, সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা 15 নাম্বারটা কি বলছে, সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, এই আলোর প্রতিটি ফোটন কত শক্তি বহন করে। তো ভালো কথা, ফোটন এফ দেওয়া আছে, এইচ জানো, ই বের করতে বলছে, তো এটা তোমরা করো, হোমওয়ার্ক দিলাম, তোমরা করো ইজিলি, জাস্ট ক্যালকুলেশনটা করবা, সব যদি আমি করে দিই তোমরা করবা কোনটা। আচ্ছা, তারপরটা একটি ফোটনের শক্তি দেওয়া আছে, এবার কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, ই দেওয়া আছে, এফটা বের করতে বলছে, এইচ তো আমরা জানি। এখানে একটু বোঝার বিষয় আছে, ইলেকট্রন ভোল্ট এককে দেওয়া আছে, তো কোন এককে অ্যান্সার দেওয়া আছে, পার সেকেন্ড মানে কিন্তু হার্টজ। ঠিক আছে, এসআই ইউনিটে দেওয়া আছে, তো ইলেকট্রন ভোল্টকে আমার জুলে কনভার্ট করা লাগবে। 1.77কে আমরা যদি ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করি তাহলে কি আমাদের জুলে কনভার্ট হয়ে যাবে। 1.77 ইন্টু ইলেকট্রনের চার্জ যদি আমি করে দিই তাহলে আমাদের এখানে আসবে 2.83 ইন্টু 10⁻−19, আর এটাকে যদি আমি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা চলে আসছে 4.27 ইন্টু 10⁻14। আচ্ছা, তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে 10⁻14 রিলেটেড কোনো অ্যান্সার আমাদের নাই, বাট আমরা কিন্তু চাইলেই 10⁻15 রিলেটেড কিছু একটা করতে পারি অ্যান্সার। তো আমরা যদি এটাকে এক ঘর সামনে নিয়ে যাই তাহলে 0.427 করি তাহলে এখানে আমার 10⁻15 হয়ে যাবে, এক ঘর বেড়ে যাবে, সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপরটা দেখি, তারপরটা কি বলছে যে সোডিয়াম পরমাণু থেকে হলুদ বর্ণের একটি বিকিরণ নিঃসৃত হয় যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, যে দুইটি শক্তি স্তরের মধ্যে এই বিকিরণ হয় তাদের শক্তির পার্থক্য কত। কোশ্চেন পরে অনেক জটিল মনে হতে পারে, আমি একটু বুঝিয়ে বলতেছি। এখানে একটা অ্যাটম আছে, ধরো এই অ্যাটমের এগুলো হচ্ছে কি বিভিন্ন শক্তি স্তর, তাই না? তো এখান থেকে যদি একটা অ্যাটম জাম্প করে জাম্প করে নিচে চলে আসে, হ্যাঁ, তখন কি এটা তো হায়ার এনার্জিতে আছে, তো লোয়ার এনার্জিতে যদি নিচে আসে তাহলে এই এনার্জিটা কম, তো তার আগের যে এনার্জি বেশিটুকু ছিল সেটুকু কি রিলিজ করে দিবে বিকিরণের মাধ্যমে, তো ওটা আবার কি ওটা এনার্জি হবে এই সেভ পরিমাণ, তাই না? তো আর যেটুক বের করে দিবে সেটুকুই কিন্তু এই দুইটার মধ্যে এনার্জি গ্যাপ, তাই না? তো ওটাই বলছে যে দুটি শক্তি স্তরের মধ্যে এই বিকিরণ হচ্ছে তাদের শক্তির পার্থক্য, এটাই কিন্তু কি ডেল ইটাই, তাই না? তো আলটিমেটলি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, আলটিমেটলি ই ইজ ইকুয়াল টু এইচ এফ, এগুলোই বের করতে বলছে, যেহেতু এইভাবে দেওয়া আছে এইচ সি বাই ল্যামডা, একটু আগে যেটা দেখাইছি এই ফোটনের যে সূত্রের আরেকটা মডিফাইড ভার্সন।
তো এই ল্যামডাটা দেওয়া আছে, ল্যামডাটা যদি আমি ইনসার্ট করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এইচ এর ভ্যালু সাথে যদি আমি 3 × 10⁸ অর্থাৎ আলোর বেগ দিয়ে গুণ করে দিয়ে যদি আমি আমাদের এই ল্যামডার ভ্যালুটা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 2.99 × 10⁻⁻39, বাট এটা চলে আসছে আমাদের জুল এককে। আমাদের নেওয়া লাগবে হচ্ছে ইলেকট্রন ভোল্টে। তো ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমাদের ইর যে ভ্যালু বা ইলেকট্রনের যে চার্জের ভ্যালু ওটা দ্বারা ভাগ করে দিলেই আমাদের ইলেকট্রন ভোল্টে চলে যায়। তাহলে আমাদের ইলেকট্রন ভোল্টে চলে গেছে 1.87 ইলেকট্রন ভোল্ট আসছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার ইলেকট্রন ভোল্টে চলে আসছে, আমাদের বি নাম্বারটাই হবে অ্যান্সার। তারপরে যাই আমরা এখন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে কথাবার্তা বলবো। ফটো ইলেকট্রিক ইফেক্ট এই টপিকটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, শুরুতেই আমরা দেখব কি বলছে। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যার জন্য নোবেল পান কে? আমরা জানি যে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য নোবেল প্রাইজ পান আলবার্ট আইনস্টাইন। তারপরটা আমরা দেখি, কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? তো ফটোতড়িৎ ক্রিয়ার ব্যাপারটাই কিন্তু এটা ছিল যে কোনো একটা ধাতব পৃষ্ঠে এভাবে ফোটন এসে বা আলো এসে পড়বে, পড়ার পর এখানে ধাতব পৃষ্ঠের ইলেকট্রনগুলো ছুটে যাবে, দেন হচ্ছে ইলেকট্রনগুলো একটা বেগ পাবে, বেগ পেয়ে সার্কিট কমপ্লিট করবে, সেখান থেকে গিয়ে আমরা কারেন্ট পাবো। তো এটাই বলছে যে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? এই যে ধাতব পৃষ্ঠ, এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ছুটাতে যে পরিমাণ শক্তি লাগে তার নাম কিন্তু ছিল যে কার্যাপেক্ষক। ঠিক আছে? আচ্ছা, নেক্সটে চলে যাই। বলছে যে সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত, এর কার্যপেক্ষক কত? তো একটু আগে বললাম যে এখান থেকে ইলেকট্রন ছুটাতে যে এনার্জিটা লাগে ওটাই কার্যপেক্ষক। তো ওই এনার্জি রিলেটেড যে ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, সেটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। আর ওই এনার্জি রিলেটেড যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটাকে বলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এনার্জিটা কী ছিল? একটা ফোটন কী পরিমাণ এনার্জি ক্যারি করে? E = hf। এই যে F নট E নট, এই E নটটাই হবে আমার কার্যপেক্ষক আর F নটটাই হবে আমার কি সূচন কম্পাঙ্ক। আর এই এনার্জিটা ইন টার্মস অফ তরঙ্গ দৈর্ঘ্য আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা নট। এই যে এই ল্যামডা নট এর নামই হচ্ছে কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, বাকি আমাদের ভ্যালুটা লাগবে। এইচ এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻⁻34, 63 × 10⁻⁻34, এটা ভ্যারি করে জাস্ট 3 × 10⁸ আলোর বেগ ডিভাইডেড বাই দেওয়া আছে কত সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কিন্তু আমাদের এটা ক্যালকুলেশন হাতে কলমে করতে পারো, কিন্তু বেশ জটিল একটা ক্যালকুলেশন হবে। এটা অনেক আগের আসা কোশ্চেন, সো এরকম ছিল, ক্যালকুলেটর যখন অ্যালাউ ছিল এরকম কোশ্চেন আসতো, এটা বিষয় না। আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম কি না সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার হবে 2.92 × 10⁻⁻19 জুল আর কি, 2.92 × 10⁻⁻19 জুল। ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপরটা কি বলছে? সিজিএমের কার্যপেক্ষক দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট এককে 1.35 ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কীভাবে কনভার্ট করা লাগে? ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻⁻23
এটা দ্বারা গুণ করে দিলেই জুলে কনভার্ট হয়ে যায়, জুলে পাই আমরা। আচ্ছা, সূচন কম্পাঙ্ক চাইছে, এফ নটটা চাইছে, তাহলে ই ইজ ইকাল টু এইচ, ই নট ইজ ইকাল টু এইচ এফ নট, এফ নটটাই চাইছে, তাহলে ই নটকে এইচ দ্বারা ভাগ করলে আমরা এফ নট পাবো। ওকে, তাহলে আমরা যদি 1.35কে যদি ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করে দেই আর হচ্ছে এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে, এফ নট চলে আসবে আমাদের 3.26 ইন্টু 10⁻14। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার, এ নাম্বারটা। তারপরটা কি বলছে? তারপরটা বলছে 19 নাম্বার, কোনো ধাতু থেকে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ দেওয়া আছে, নিবৃত্তি বিভবের মান কত? নিবৃত্তি বিভব কি জিনিস? এটা হচ্ছে ইংলিশ নাম হচ্ছে স্টপিং পটেনশিয়াল, এটা থেকে ভালো বোঝা যায়। স্টপিং পটেনশিয়াল মানে হচ্ছে এই যে তোমার আলো যে এসে পড়তেছে, এই আলোর যে এনার্জিটা ব্যয় হবে দুইটা কাজে। একটা হচ্ছে ইলেকট্রনকে ছুটাবে, প্লাস ইলেকট্রনকে একটা বেগ দিবে, এই বেগ নিয়ে ইলেকট্রন সার্কিট কমপ্লিট করবে। আচ্ছা, এই বেগটাকে আমার স্টপ করা লাগবে, তার মানে এই পাশে আমার অবশ্যই প্লাস চার্জ ছিল, দ্যাটস ওয়াই ইলেকট্রন আকর্ষিত হয়ে এদিকে আসতেছিল। তো স্টপ যদি করতে চাই, ওই ইলেকট্রনের যে এনার্জি আছে ওইটার এগেইনস্টে আমার ইকুয়াল পরিমাণ এনার্জি দেওয়া লাগবে, বাট এখানে এই পাশটাতে পোলার রাখতে হবে, নেগেটিভ পোলার রাখতে হবে। তাহলে দেখো, ইলেকট্রন নেগেটিভ চার্জ আর এই পাশে নেগেটিভ চার্জ আছে, বিকশিত হয়ে ইলেকট্রন আর এদিকে পাস হবে না, অর্থাৎ ইলেকট্রন স্টপ হয়ে যাবে। তো তাহলে কি আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে বেগটা সেটাকেই আমার কি করতে হবে? স্টপ করতে হবে। তো ফটো ইলেকট্রিক ইকুয়েশন আইনস্টাইনের যেটা ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, আমাদের ফোটনের এনার্জি যেটা আসলো সেটা কার্যাপেক্ষকে ব্যয় হলো, প্লাস ইলেকট্রনকে একটা বেগ দিল, এই বেগটাকেই তো আমি স্টপ করা লাগবে। তো এই বেগটাকে স্টপ করার জন্য আমার সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দেওয়া লাগবে। তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজের রিলেটেড আমাদের যে শক্তি সেটা হচ্ছে ইলেকট্রন ইন্টু ভি, ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিলেই ভোল্টেজ শক্তিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে ভোল্টেজটাই চাইছে, তাহলে আমাদের ভোল্টেজটাকে এক পাশে রাখি, আমরা এই পাশে হাফ এম ভি স্কোয়ারকে যদি আমরা ই দ্বারা ভাগ করে দিই তাহলেই আমাদের চলে আসবে। তো হাফ রাখলাম, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻−31 কেজি, ইন্টু বেগ দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে 2 ইন্টু 10⁻6, 2 ইন্টু 10⁻6, এটার আবার কি স্কোয়ার হবে। এখন এটাকে আমার ভাগ করতে হবে ইলেকট্রনের চার্জ দ্বারা, 1.6 ইন্টু 10⁻−19 হবে। ওকে, তাহলে এটা যদি আমরা বসায় দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা আমার অ্যান্সার আসছে 11.37 ভোল্ট আমাদের অ্যান্সার। এটা অপশনে আছে আমাদের, প্রবলেম নাই, প্যারা নাই। ওকে, তাহলে এটা হবে আমার অ্যান্সার, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সেই সূত্র E = mc²। এটাকে বলা হয় ভর শক্তি রূপান্তর ফর্মুলা। তো আইনস্টাইনের ছবি দেখলেই দেখবা নিচ দিয়ে লেখা আছে E = mc²। আইনস্টাইন অ্যাকচুয়ালি ভরকে শক্তিতে রূপান্তর করার যে আইডিয়াটা সেটা দিয়েছিল। তো আমাদের এই বেসিক ফর্মুলা E = mc², এটা জানলেই আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। যেমন ধরো আমাদের এটা বলছে যে 1 কেজি পদার্থের ভরটা হচ্ছে 1 কেজি, এটা পুরাটাকে শক্তিতে রূপান্তর আমি করতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ শক্তি আমরা পাবো? তাহলে দেওয়া আছে আমার 1 কেজি ইন্টু c², বা আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸, তার উপর আবার কি স্কোয়ার আছে। তাহলে আমাদের স্কোয়ার করে দিলে কি হবে? 3 কে স্কোয়ার করলে 9 হবে, আর 10⁸ কে স্কোয়ার করলে 10⁻16। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, 9 ইন্টু 10⁻16 হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে নেক্সটটাতে চলে যাই। ঠিক সেম একটা প্রবলেম দিছে, বলছে যে 3 কেজি পদার্থ সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো এই টাইপটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য অনেক কমন, যে একটা ভর
পুরাটাই শক্তিতে যদি আমি রূপান্তর করি, সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত এই কথাটা মাঝে মাঝে বলবে, বা পুরোটাই শক্তিতে রূপান্তর এই কথাটা বলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই সব ফর্মুলাটাই সবসময় গ্রহণযোগ্য হবে। E = mc²। তো 3 কেজি পদার্থ 3 ইন্টু, আর একটু আগে আমরা দেখলাম সেটা হয় 9 ইন্টু 10⁻² করে দিলে 16, 3 নং 27, 27 ইন্টু 10⁻16 হবে আমাদের অ্যান্সার। বাট 10⁻16 দ্বারা আমাদের কোনো অপশন নাই। তো দেখো দশমিক চিহ্ন এক ঘর আগে পরে করলে, দশমিক চিহ্ন আমি বড় একটা জিনিসকে ছোট বানাইলে এখানে বেড়ে যাবে। তো দশমিক চিহ্ন যদি আমি এক ঘর এই পাশে নেই তাহলে 2.7 হয়ে গেল, 27 2.7, তাহলে 10⁻17 হয়ে যাবে। তাহলে ডি নাম্বারটা হবে আমাদের কি অ্যান্সার। ক্যালকুলেশন এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এগুলো যদি না পারো তাহলে কিন্তু ম্যাথ করতে একটু প্রবলেম হতেই পারে আমাদের। আচ্ছা, তারপরটা কি বলছে? তারপরটা বলছে একই জিনিস খুব সম্ভবত, হ্যাঁ, কোনো বস্তুর ভর দেওয়া আছে, এই পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য টাস্ক দিলাম HW, তোমরা এটা সলভ করবে। ওকে, তারপরটা কি বলছে? 10 অ্যাটমিক ম্যাস ইউনিট ভরের সমতুল্য শক্তি সমান কি হবে? তোমরা সবাই এটা মনে রাখবে, 1 অ্যাটমিক ম্যাস ইউনিট বা AMU = 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি 1 AMU ভরের মধ্যে থাকে। তাহলে 10 AMUর মধ্যে কত থাকবে? 10 AMUর মধ্যে থাকবে, এটাতে 10 দ্বারা গুণ করে দিলেই হবে 9310.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এই ভ্যালুটা একটু ভ্যারি করে, অনেকে 931কে 934 ধরে, এখানে ওরা 934 ধরছিল। তো এখানে 10 দ্বারা গুণ করে হলে 9340 মেগা ইলেকট্রন ভোল্ট। তো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি? মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶, তো ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। কিন্তু আমাদের অপশনগুলো সবগুলোই কি 10⁹ দ্বারা আছে, তার মানে আমাদের এই দিকে যদি আমরা 3 ঘর সরে আসি তাহলে 9.340 ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট। তো 9.3 ওয়ালা যেটা এ নাম্বার, সেটাই হবে আমাদের অ্যান্সার। তারপরটা কি বলছে? তারপরটা বলছে যে 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন ইলেকট্রনের ভর কত হবে? আচ্ছা, আইনস্টাইনের যে ফর্মুলাটা ছিল E = mc², এটা কিন্তু মোট শক্তি ছিল। নিশ্চল আর গতিশীলেরটাকে আমরা যদি যোগ করি টোটালটা এটা হয়। তো আমরা যে এভাবে লিখতে পারি, E = mc²কে ভেঙে দুইভাবে লেখা যায়। এটাকে লেখা যায় m0 c² প্লাস গতিশক্তি, গতিশীল অবস্থায় যে শক্তিটা ছিল। তাহলে আমরা যদি এটা দেওয়া আছে গতিশীল অবস্থার ভর, হ্যাঁ, তাহলে আমরা যদি এপাশ ওপাশ করি তাহলে এই পাশে নিলে mc² মাইনাস m0 c² = EK হবে। তো ইকেটাই আমাদের দেওয়া আছে, তো এখানে c²টা কমন যায়, c² কমন নিলে m মাইনাস m0 = EK হবে আমাদের। আচ্ছা, তো ইলেকট্রনের ভর চাইছে গতি শক্তি সম্পন্ন, তার মানে গতিশীল অবস্থাতে। তো স্থির অবস্থাতে ইলেকট্রনের ভর তো আমরা জানি, সির ভ্যালু তো আমরা জানি, ইকে তো দেওয়াই আছে আমাদের কত। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা আমরা লিখি। তাহলে আমরা চাই কি? আমরা চাই হচ্ছে শুধু m। তাহলে m = হবে ইকে যেটা দেওয়া আছে তাকে সি দ্বারা ভাগ করব, তারপর আর এই পাশটাতে আমরা m0টাকে পাঠিয়ে দিলে, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ইকে দেওয়া আছে আমাদের কত? ইকে দেওয়া আছে আমার 1.6 ইন্টু 10⁶। তো 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, আমরা যদি জুলে নিই তাহলে এখানে 1.6 ইন্টু 10⁻⁹ দ্বারা গুণ করা লাগবে। দেন আলোর বেগ 3 ইন্টু 10⁸, তার আবার হোল স্কোয়ার প্লাস যোগ করে দেওয়া লাগবে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁴
মাইনাস 31 কেজি। তো এটা বিশাল একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা যদি আমরা ভালো করে করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 1.6 ইন্টু 10⁶ ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু ডিভাইডেড বাই আলোর বেগ 10⁸ হোল স্কোয়ার প্লাস ইলেকট্রনের ভর। এটা করলে আমাদের অ্যান্সার আসে 3.75 ইন্টু 10⁻⁻30। ওকে, কিন্তু আমাদের অ্যান্সারটা আছে 31-এ। হ্যাঁ, এই দুইটা তো 3 পয়েন্টের ধারে কাছে নয়, এটাও নাই, তো কোনটি নয়, তো আমাদের আনসার হবে কি না আমরা আগে দেখি। আচ্ছা, আমাদের কাছে অপশন আছে, আমরা যদি এক ঘর পিছায়া যাই, আমাদের অ্যান্সারটা আসছে 3.7 ইন্টু 10⁻⁻30 কেজি। তো আমি যদি এক ঘর পিছায় লিখি তাহলে কি হবে, এই দশমিকটাকে এক ঘর পিছিয়ে লিখলে 10⁻, এবার কিন্তু -31 চলে আসবে। তো 31 ইলেকট্রনের ভর 31 রেঞ্জে, তো এই কারণে 31-এ লিখছে। বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার।